হ্যালো, আমি আম্মি বলছি। তোমাদের আমি আগের ভিডিওতে দ্বিতীয় অঙ্কের পুরো প্রশ্ন উত্তর বলে দিয়েছি, সেগুলো তোমরা আশা করি পড়ে নিয়েছো। এবার এসছি তৃতীয় অঙ্কের প্রশ্ন উত্তর। এটাই শেষ, কিন্তু ঘটনা হচ্ছে তৃতীয় অঙ্কেও অনেকগুলো প্রশ্ন আছে, সুতরাং সবগুলো একসঙ্গে দিলে তোমাদের পক্ষে অসুবিধা হবে, তাই আমি প্রশ্ন উত্তরগুলো দিচ্ছি। পরে যে চরিত্র বিশ্লেষণ যেগুলো আছে সেটা আমি পরের ভিডিওতে দেব। তাহলে আজকে আমি তৃতীয় অঙ্কের প্রশ্ন উত্তরগুলো তোমাদের সঙ্গে আলোচনা করি। তোমরা খাতা পেন নিয়ে বসে পড়ো, লিখে নাও। আমি শুরু করছি। 1 নম্বর, আমাদের ভাগ্যে তিনি কি বেঁচে আছেন? বক্তা কে? কী উদ্দেশ্যে কথাটি বলেছেন? খ, নির্দিষ্ট ব্যক্তিটি বেঁচে আছেন কি না এ নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার পরিচয় দাও। গ, পরে কি ওই ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল? ঘ, কিভাবে? তাহলে এটা মুকুট নাটকের আমি তৃতীয় অঙ্কের প্রশ্নোত্তরে প্রথম প্রশ্ন নিয়ে আলোচনা করছি। ক হচ্ছে, বক্তাকে কী উদ্দেশ্যে কথাটি বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশের বক্তা একজন সৈনিক। অন্যান্য সঙ্গীদের প্রতি এই উক্তি করা হয়েছে। খ, নির্দিষ্ট ব্যক্তিটি বেঁচে আছেন কিনা এ নিয়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছিল তার পরিচয় দাও। যুবরাজকে যুদ্ধক্ষেত্রের চারদিকে খুঁজে কোথাও পাওয়া যাচ্ছিল না। এটুকু জানা যায় যে যুবরাজের গায়ে তীর এসে লাগায় তিনি হাতির পিঠ থেকে পড়ে যান, কিন্তু কোথায় পড়ে গেছেন সেটা কারোরই জানা ছিল না। মাহুত মারা যায় এবং হাতিটিও দৌড়ে পালাতে থাকে। যুবরাজকে পাওয়া যাচ্ছে না এই খবরে সৈনিকরাও দিশাহারা। তারা চতুর্দিকে যুবরাজের খোঁজ করতে থাকে এবং নানা রকম চিন্তা করতে থাকে। যুবরাজ বেঁচে আছেন কি না এ নিয়েও তাদের মনে সংশয় জন্মায়। গ, পরে কি ওই ব্যক্তির সন্ধান পাওয়া গিয়েছিল? হ্যাঁ, পরে যুবরাজের সন্ধান পাওয়া গিয়েছিল। তিনি কর্ণফুলীর তীরে একটা গাছের তলায় আহত অবস্থায় পড়েছিলেন। প্রথমে যুবরাজকে খুঁজে না পাওয়ায় সেনাদের মনোবল ভেঙে যায়। তাদের ধারণা ইন্দ্রকুমার যদি জানতে পারে তবে যুবরাজকে খুঁজে পাওয়া সম্ভব হবে। যুবরাজকে সৈন্যরা খুব ভালোবাসতেন, তারা যুবরাজের জন্য প্রাণ দিতেও প্রস্তুত ছিলেন। ঘ হচ্ছে কিভাবে? যুবরাজকে অত্যন্ত আহত অবস্থায় কর্ণফুলী নদীর তীরে জ্যোৎস্নার আলোয় একটা গাছের তলায় শুয়ে থাকতে দেখা যায়। তার চোখের দৃষ্টিও খুব ক্ষীণ। নদীর শব্দ শুনতে পেলেও যুবরাজের চোখের অবস্থা এতটাই খারাপ ছিল যে তিনি মানসিকভাবে মৃত্যুর জন্য প্রস্তুত হচ্ছিলেন। এরপরে ইন্দ্রকুমার ও রাজধর দু ভাই যুবরাজের খবর পেয়ে তার কাছে এসে ক্ষমা প্রার্থনা করেন। এরপর আসছি 2 নম্বর প্রশ্ন। আমি পরাজিত, এ মুকুট আমার নয়, এ আমি তোমাকেই পরিয়ে দিলুম। ক, বক্তাকে কার উদ্দেশ্যে বলা হয়েছে? প্রসঙ্গ কি? খ, গ হচ্ছে নাটকটির নামকরণের সার্থকতা বলো। ক, বক্তাকে কার উদ্দেশ্যে বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশটির বক্তা ত্রিপুরার মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার। তিনি একথা যুবরাজকে উদ্দেশ্য করে বলেছেন। খ, প্রসঙ্গ কি? কর্ণফুলী নদীর তীরে যুবরাজকে গুরুতর আহত অবস্থায় একটি গাছের নিচে শুয়ে থাকতে দেখা যায়। ইন্দ্রকুমার দাদার আহত হওয়ার খবর শুনে যুবরাজের কাছে তার অভিমান করে চলে যাওয়ার জন্য ক্ষমা ভিক্ষা করেন। অন্যদিকে রাজধর ও আরাকান রাজের মুকুটটি হাতে করে নিয়ে আসেন এবং যুবরাজের কাছে ক্ষমা প্রার্থনা করেন। যুবরাজ দুই ভাইকেই ক্ষমা করেন এবং তার মধ্যস্থতায় ইন্দ্রকুমার আর রাজধরের মধ্যে বিরোধও মিটে যায়। যুবরাজকে রাজধর মুকুট পরাতে গেলে যুবরাজ তা ইন্দ্রকুমারকে পরিয়ে দিতে বলেন, কিন্তু ইন্দ্রকুমার জানায় যে এই মুকুটটি তার প্রাপ্য নয়, এই মুকুট যুবরাজেরই প্রাপ্য। নাটকের শেষে ইন্দ্রকুমার যুবরাজকে মুকুটটি পরিয়ে দেন এবং এই প্রসঙ্গেই আলোচ্য উক্তিটি করা হয়। গ হচ্ছে নাটকটির নামকরণের সার্থকতা বলে। নাটকটার প্রায় অনেক অংশটাই মুকুটকে নিয়েই আবর্তিত। আরাকান রাজকে কৌশলে পরাজিত করে রাজধর আরাকান রাজের মুকুটটি নিয়ে আসে। যুদ্ধে যে প্রকৃতপক্ষে জয়ী হবে মুকুটটি তারই প্রাপ্য বলে মনে করা হয়। যুবরাজ সবার বড় এবং তার দুই ভাইকেই তিনি খুব স্নেহ করেন। যদিও রাজধর যুদ্ধ না করে মুকুটটি নিয়ে আসেন আরাকান রাজের কাছ থেকে, ইন্দ্রকুমার এভাবে মুকুট আনার ব্যাপারটা মেনে নিতে পারেন না। তিনি সম্মুখ সমরে বিশ্বাসী।
এছাড়াও যুবরাজ জয়ের কৃতিত্ব প্রথমে রাজধরকে দিলে তিনি রাজধরই মুকুটের অধিকারী এই মত প্রকাশ করায় ইন্দ্রকুমার অভিমানে দূরে সরে যান। নাটকের শেষ দৃশ্যে দেখা যায় অসুস্থ যুবরাজের মধ্যস্থতায় রাজধর ও ইন্দ্রকুমার পরস্পরের বিরোধ মিটিয়ে নেন এবং যুবরাজকে মুকুট পরিয়ে দেন, যেটা যথার্থ বলে মনে হয়। তাই পুরো নাটকটি বিশ্লেষণ করলে বোঝা যায় মুকুটের বিশেষ ভূমিকা রয়েছে এই নাটকে। আর যদি একটু অন্যভাবে দেখা যায় তবে মুকুটের অর্থ শ্রেষ্ঠত্ব ধরে নিলেও শেষ দৃশ্যে যুবরাজের মাথায় মুকুট পরিয়ে তাকে শ্রেষ্ঠ হিসেবে ঘোষণা করাকেও নামের সার্থকতা বলা যেতে পারে। হলো এখানে এই নামের সার্থকতাটা একটু ভালোভাবে তোমরা পড়ে নেবে, কারণ এটা অনেক সময় আসতে পারে। 3 নম্বর, সমস্তই এখানকার যা কিছু ছিল এই রক্ত দিয়ে মার্জনা করে গেলাম। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন। খ, কার কোন কথার উত্তরে বক্তা এই কথা বলেছেন। গ, বক্তা সমস্তই বলতে কি বুঝিয়েছেন। ঘ, বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়েছে। ক, বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশের বক্তা যুবরাজ চন্দ্রমাণিক্য। তিনি মধ্যম রাজকুমার ইন্দ্রকুমারকে উদ্দেশ্য করে এই কথা বলেছেন। খ, কার কোন কথার উত্তরে বক্তা এই কথা বলেছেন। যুবরাজের কথায় ইন্দ্রকুমার অভিমান করে দূরে চলে যান। পরে যুবরাজ গুরুতর আহত শুনে এই খবর জানতে পেরে তিনি কর্ণফুলী নদীর ধারে গাছের তলায় শায়িত যুবরাজের কাছে যান এবং ক্ষমা ভিক্ষা করেন তার এই অভিমানের জন্য। যুবরাজ তার সব অপরাধ ক্ষমা করেন এবং তখনই আলোচ্য উক্তিটি করেন। গ হচ্ছে বক্তা সমস্তই বলতে কি বুঝিয়েছেন। আরাকান রাজের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ত্রিপুরার রাজকুমারদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। সেনাপতি ঈশা খান নির্দেশ অমান্য করে রাজধর 5000 সৈন্য নিয়ে যুদ্ধক্ষেত্র থেকে দূরে চলে যায় এবং এ ব্যাপারে সে যুবরাজের সম্মতি আদায় করে। ইন্দ্রকুমার রাজধরের এরকম সিদ্ধান্ত মেনে নিতে পারে না এবং অভিমান করে দূরে চলে যান। যুবরাজ যুদ্ধ করতে গিয়ে গুরুতর আহত হন। সকলের ভুল বোঝাবুঝিতেই এরকম পরিস্থিতির উদ্ভব হয়েছে বলে অন্য রাজকুমারেরা মনে করেন। তারা যুবরাজের কাছে যুদ্ধকে কেন্দ্র করে যে সমস্ত অপ্রিয় ঘটনা ঘটেছে সেই জন্য ক্ষমা প্রার্থনা করেন। যুবরাজ সেই সমস্তই তাদের ভাইদের ভালোবেসে মাফ করে দেন। ঘ হচ্ছে বক্তার কোন চারিত্রিক বৈশিষ্ট্য ধরা পড়েছে। যুবরাজ চন্দ্রমাণিক্য অত্যন্ত উদার মনের মানুষ। তিনি গুরুজনদের যেমন শ্রদ্ধা করেন ভাইদের প্রতিও তেমনি স্নেহশীল। ভাইদের কোনো অন্যায়কেই তিনি সেভাবে গুরুত্ব না দিয়ে মার্জনা করে দেন। বিশেষ করে ছোট ভাই রাজধরের প্রতি তার অগাধ ভালোবাসা। যুবরাজের বিপদ আসন্ন বুঝে যখন সেনাপতি ঈশা খাঁ তাকে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যেতে বলেন, যুবরাজ কিন্তু গুরুর সে আদেশ মানতে অসম্মত হন, কারণ তিনি মনে করেন যুদ্ধক্ষেত্রে প্রাণ দেয়াই বীরের ধর্ম, যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে আত্মরক্ষা করা নয়। নাটকের একদম শেষে দেখা যায় যে যুবরাজ ক্ষতবিক্ষত অবস্থায় কর্ণফুলী নদীর তীরে একটি গাছতলায় পড়ে আছেন, কিন্তু সেই অবস্থাতেও তিনি তার বাবা মহারাজ অমরমাণিক্যকে জানান তিনি পরাজিত হয়েছেন। একাধারে কর্তব্যপরায়ণ, দায়িত্ববান এবং অপরদিকে ভাতৃবৎসল চরিত্রের অধিকারী হলেন ত্রিপুরার যুবরাজ চন্দ্রমাণিক্য। 4, তুমি আসবে জেনেই এত দেরি করেই বেঁচেছিলুম। তুমি অভিমান করে গিয়েছিলে বলেই আমি যেতে পারছি না। ক, বক্তা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন। খ, কখন বলেছিলেন। গ, বক্তা কোথায় যেতে পারছেন না। ঘ, কেন যেতে পারছেন না। ক হচ্ছে বক্তা কে কাকে উদ্দেশ্য করে বলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মুকুট নাটকে আলোচ্য অংশের বক্তা ত্রিপুরার যুবরাজ চন্দ্রমাণিক্য। তিনি তার মধ্যম ভাই ইন্দ্রকুমারকে উদ্দেশ্য করে একথা বলেছেন। খ, কখন বলেছিলেন। যুবরাজ যুদ্ধে গুরুতর আহত হয়ে কোথায় আছেন এই খবর সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। সব জায়গায় খোঁজ করে অবশেষে কর্ণফুলী নদীর তীরে একটা গাছের তলায় মুমূর্ষু অবস্থায় তাকে পাওয়া যায়। ইন্দ্রকুমারও খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন। তখন যুবরাজ তাকে উপরোক্ত কথাগুলো বলেন। গ, বক্তা কোথায় যেতে পারছেন না। যুবরাজ এত মারাত্মকভাবে আহত হয়েছিলেন যে তিনি মনে করেছেন যে তার মৃত্যু অনিবার্য, অথচ ভাই ইন্দ্রকুমার সঙ্গে সাক্ষাৎ না হওয়ায় তিনি মনে মনে কষ্ট পাচ্ছিলেন এবং তার আশার প্রতীক্ষা করছেন। তার আশা ছিল যে ইন্দ্রকুমার তার খবর পেলে
সব অভিমান ভুলে অবশ্যই ছুটে আসবেন তার কাছে। সেজন্যই তিনি গুরুতর আহত হয়েও বেঁচে ছিলেন ভাইয়ের সঙ্গে শেষ দেখা করার জন্য। কেন যেতে পারছিলেন না? যুবরাজ ভাইদের প্রতি অত্যন্ত স্নেহশীল, তবে আরাকান রাজের সঙ্গে যুদ্ধকে কেন্দ্র করে ভাইদের মধ্যে কিছুটা অভিমানের সৃষ্টি হয়েছিল। সেই অভিমান না মেটানো পর্যন্ত যুবরাজ শান্তি পাচ্ছিলেন না। তবে তার বিশ্বাস ছিল ইন্দ্রকুমার তার কাছে দেখা করতে আসবেই, এবং সেই শেষ দেখা না করে তিনি মৃত্যুকেও বরণ করতে পারছেন না। সমস্ত ভুল বোঝাবুঝির অবসান না হওয়া পর্যন্ত তিনি মৃত্যুলোকে যাত্রা করতে পারছিলেন না। ভ্রাতৃত্বের বন্ধনে তিনি দৃঢ়ভাবে আবদ্ধ ছিলেন। এরপরে আসছি 5 নম্বর। এই নরাধমকে একবার মাপ চাইতেও সময় দেবে না। বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? প্রসঙ্গ কি? বক্তা কি অপরাধ করেছিল? বক্তা কি ক্ষমা পেয়েছিল? বক্তাকে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছে? বক্তা হচ্ছে ত্রিপুরার মধ্যম রাজকুমার ইন্দ্রকুমার। তিনি একথা যুবরাজ চন্দ্রমাণিক্যের উদ্দেশ্যে বলেছেন। প্রসঙ্গ কি? যুবরাজ যুদ্ধে গুরুতর আহত হয়েছেন। এই সংবাদ পেয়েই ইন্দ্রকুমার অত্যন্ত চঞ্চল হয়ে ওঠেন এবং সর্বত্র তার খোঁজ করতে থাকেন, কিন্তু কোথাও যুবরাজকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন ইন্দ্রকুমার উপরোক্ত উক্তিটি করেন, কারণ তিনি যে অপরাধ করেছেন তার জন্য তিনি যুবরাজের কাছে ক্ষমা ভিক্ষা করতে চান। হচ্ছে বক্তা কি অপরাধ করেছিল? বক্তা ইন্দ্রকুমার একটু অভিমানী। রাজধরকে নিয়ে যুবরাজের সঙ্গে তার মনোমালিন্য ঘটে। ইন্দ্রকুমার অভিমান করে যুবরাজকে ত্যাগ করে দূরে চলে যান। বক্তা কি ক্ষমা পেয়েছিল? বক্তা ইন্দ্রকুমার ক্ষমা পেয়েছিলেন যুবরাজের কাছ থেকে। স্বভাবে যুবরাজ অত্যন্ত স্নেহপ্রবণ, ভাইদের তিনি খুব ভালোবাসেন। তিনি অত্যন্ত গুরুতর আহত অবস্থায় কর্ণফুলী নদীর তীরে এক গাছতলায় পড়েছিলেন। মনে মনে তিনি ভাইদের কথা ভাবছিলেন। ভাইদের না দেখে তিনি পরপারেও যেতে পারছিলেন না। অবশেষে ইন্দ্রকুমার এসে দাদার কাছে তার অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। ভাতৃবৎসল যুবরাজ সঙ্গে সঙ্গে ইন্দ্রকুমারের সমস্ত অপরাধ ক্ষমা করে দেন। এরপরে আসছি 6 নম্বরে। ইন্দ্রকুমার যখন এই খবর শুনবেন তখন তিনি কি প্রাণ রাখতে পারবেন? ইন্দ্রকুমার কি? কোন খবরের কথা বলা হয়েছে? ইন্দ্রকুমার কোথায় গিয়েছিলেন এবং কেন? শেষে কি হয়? ইন্দ্রকুমার কি? ইন্দ্রকুমার হলেন ত্রিপুরার মধ্যম রাজকুমার। তিনি মহারাজ অমরমাণিক্যের দ্বিতীয় পুত্র। কোন খবরের কথা বলা হয়েছে? যুবরাজের খোঁজ চলছিল, কিন্তু তাকে কোথাও পাওয়া যাচ্ছিল না। যুবরাজের মাহুত নিহত হয়েছেন এবং যুবরাজ হাতির পিঠ থেকে পড়ে গেছেন, এই খবরটুকুই শুধুমাত্র জানা গিয়েছিল। তারপর যথারীতি যুবরাজের সন্ধান করা চলছিল, কিন্তু কোনো খবর পাওয়া যায়নি। ইন্দ্রকুমার কোথায় গিয়েছিলেন এবং কেন? যুবরাজের সঙ্গে রাজধরের ব্যাপারে ইন্দ্রকুমারের মনোমালিন্য ঘটে এবং তার ফলে অভিমানবশত যুবরাজকে ফেলে রেখে ইন্দ্রকুমার দূরে চলে যান। শেষে কি হয়? শেষে যুবরাজ, ইন্দ্রকুমার ও রাজধরের মধ্যেকার সমস্ত বিরোধ মিটে যায়। যুবরাজকে কর্ণফুলী নদীর তীরে এক গাছতলায় গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। যুবরাজের চোখের দৃষ্টি ঝাপসা এবং হাঁটা চলারও কোনো ক্ষমতা ছিল না। প্রথমে ইন্দ্রকুমার ও পরে রাজধর এসে তাদের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেন। স্নেহপ্রবণ সরল মনের অধিকারী যুবরাজ দুই ভাইয়েরই অপরাধ মার্জনা করে দেন এবং তারা সবাই বিরোধ ভুলে একত্র হন। এভাবেই ত্রিপুরার রাজপরিবারের ভাইয়েরা মিলনে আবদ্ধ হন। তাহলে এইটা হলো আমি তৃতীয় অঙ্কের অর্ধেক কোয়েশ্চেন আনসার বললাম। এরপরে আসছে কিন্তু চরিত্র বিশ্লেষণ করা। অনেকগুলো চরিত্র আছে, মহারাজ অমরমাণিক্য, ঈশাখা, যুবরাজ, ইন্দ্রকুমার, রাজধর, ধুরন্ধর, আরাকান রাজ। এদের প্রত্যেকের চরিত্র নিয়ে আমি পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। আর এটা যা বললাম সেটা মোটামুটি বুঝতেই পারছো যে অসুস্থ হয়ে পড়েছেন যুবরাজ, আহত হয়ে পড়েছিলেন, তাকে খোঁজাখুঁজি করা চলছিল এবং শেষে ভাইরা তাদের অপরাধ স্বীকার করে এবং তিনি ভাইদের ক্ষমা করে দেন। মূল বক্তব্য হচ্ছে এটাকেই কে কখন কাকে কি বলেছে এটুকু যদি তোমরা বইটাকে ভালো করে পড়ে নাও তাহলে কোনো অসুবিধা হবে না। আশা করি বুঝতে পেরেছো। আজকে তাহলে এই পর্যন্তই। ভালো থেকো তোমরা।